এই যে শুনছেন, কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্ধ জ্ঞান হারানোর অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়ল মায়া। নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। উদ্বিগ্নতায় মায়া অচেনা লোকটির সাহায্য করতে চাইল, তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকলো মায়া। এই যে শুনছেন, এই যে ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রঙের শাড়ির আঁচলটা নিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপালে চেপে ধরল, রক্ত পড়া বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে বলল, এই যে আমাকে শুনতে পাচ্ছেন? কে আপনি? এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন? মায়া অনবরত ডাকে অর্ধ বেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল। চোখ পড়ল মাথায় লাল হিজাবধারী ঝাপসা একটা মেয়েলি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতে পারল না লোকটা। তবে ঝাপসা চোখ মায়ার উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে কি যেন আওড়াতে চাইলে মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটির সম্মুখে। অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইল, আমার মিষ্টি প্রয়োজন। আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস। লোকটির অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ার কাছে। মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে নিজের জীবন মরণ সমস্যা নিয়ে, সেদিকে লোকটার খেয়াল নেই। অথচ সেসব চিন্তা না করে মায়ার কাছে এই অসময়ে মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোক? মায়া তখনও বুঝলো না হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা। তাই শাড়ির আঁচলে লোকটির কপাল চেপে রেখে আগের ন্যায় বলল মায়া, মিষ্টি? মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালের যা অবস্থা, আপনাকে দ্রুত ডক্টরের কাছে না নিলে আপনি আরো অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে মায়াকে বলতে না দিয়ে লোকটি ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল, আমার প্রেশার ফল করেছে মিস। সুগার প্রয়োজন। মিষ্টি ব্যবস্থা করুন কুইক। মায়া চমকে উঠল লোকটির কথায়। সুগার সমস্যা মায়ার বাবারও হয় মাঝে মধ্যে, তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের কাঁধের ছোট পার্সটা ঘেটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। চকলেটের উপরের কাগজটা ছাড়িয়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল। আজ মায়ার 16তম জন্মদিন ছিল। বড় ভাই আরিফের সাথে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। বেশ ফুরফুরে সারাটা দিন কাটালো আনন্দ করে। সাথে অবশ্য চাচাতো বোন জুইও ছিল। এই যে অচেনা লোকটাকে মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনের উপহার পাওয়া চকলেট ছিল মায়ার। আরিফ দিয়েছিল মায়াকে আজ। এতক্ষণ যাবৎ মায়া আরিফের সাথেই ছিল। দিন গিয়ে সন্ধ্যা হওয়ার দরুন সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল বাসায়। কিন্তু পথিমধ্যে হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থেমে যায়। তারপর তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝলো গাড়ির তেল ফুরিয়ে গেছে, সাথে গাড়ির টায়ার পাংচার। এজন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চাইল না, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে গেল এবং আশেপাশে খোঁজ করে একটা হোটেলের দুটো রুমও বুকিং করলো। একটা নিজের জন্যে, অন্যটা জুই আর মায়ার জন্য। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বোনদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ অল্প স্বল্প কেনাকাটা করতে, কিন্তু মায়া কিভাবে কিভাবে যেন তাদের হাতে ছুটে যায় এবং এই অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে। তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে, আর এই অচেনা লোকটির বা কে। মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তি পায়। বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ার কোল ঘেঁষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায়। মায়া চমকালো, ভরকালো, হতবিহ্বল হয়ে গেল লোকটির হঠাৎ কাণ্ডে। জড়তায় সিটিয়ে শিরশির করে উঠল শরীর মন, কম্পনের দেখা মিলল ওর ছোট শরীরে। মায়া কাঁপা কাঁপা হাতের ফের লোকটির মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন না। আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দিই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়। আমাদের যেন তারা জলদি জলদি এসে এখান থেকে নিয়ে যায়। বাইরের আবহাওয়া ভালো নেই, দেখুন না কিরূপ ঝড় ঝাপটার বাতাস বইছে আশেপাশে। হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে, তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন প্লিজ। বাসায় কল করব।
লোকটির কান অব্দি পৌঁছলো না মায়ার কথাগুলো। দুর্বলতা চোখ বন্ধ করে পড়ে আছে মায়ার কোলে। মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে উঠে কান্নায় আচ্ছা মতন ভেসে গেছে সে। না নিজের একটা ফোন আছে আর না লোকটা কিছু বলছে। এদিকে রাতটা অনেক বেশি হয়ে গেল, তারপর আবার আকাশের অবস্থাটা বেশ খারাপ, যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামলো বলে। আবহাওয়া বেশ ভালো নয়, প্রবল বাতাসে ফুটপাতের ধুলো পর্যন্ত গোল গোল ঘুরছে। এমতো অবস্থায় মায়া চোখে মুখে অন্ধকার দেখছে অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায়। মায়া প্রবল কান্না পেল অসহায়ত্বে। সে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না। বর্তমানে যে জায়গায় মায়া বসে আছে সে জায়গাটার নামটাও জানা নেই ওর। মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত। শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে এবার কেঁদেই ফেলল। তারপরও অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না। মায়া চলে যেতে চাইলেও সেই রাস্তা বন্ধ, কারণ এখানের কোনো কিছুই মায়ার পরিচিত নয়। দেখা গেল এই লোকটাকে রাস্তায় ফেলে এসে চলে গেল, কিন্তু কিছু দূর যেতেই আরো বড় কোনো বিপদের সম্মুখীন হয়ে গেল। তখন মায়া কি করবে? ভয়ার্থ মায়া মুখে তুলে আশপাশ পর্যবেক্ষণ করলো। আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারো কাছ থেকে সাহায্য চাইবে ও। অসহায় মায়া লোকটির কাঁধ চেপে কোনো মতে ধরে বসাতে চাইলে দুর্বলতায় লোকটি ফের নেতিয়ে পড়ল মায়ার কাঁধের উপর কপাল ঠেকিয়ে। অদ্ভুত শিহরণে মায়ার কিশোর মন কেঁপে উঠল। কাপা কাপা হাতের মায়া লোকটির দুই বাহু ধরে বলল, এই যে ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ। তৎক্ষণাৎ শোনা গেল লোকটার মৃদু স্বরের ধ্বনি। দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সন্নিকটে। এই এরিয়াটা ভালো নয়। ভয়ে মায়া হাঁসফাঁস করলো। মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে ওঠাতে চাইলো, কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া। ডিমের হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড়া করতে গিয়ে। সেই সাথে উঠতে গিয়ে নিচের পায়ের পাতায় নিচে পড়ে শাড়ির কুচিগুলো খুলে গেল তরতর করে। আটকে উঠে তৎক্ষণাৎ মায়া বাম হাতে খুলে যাওয়া শাড়ির কুচিগুলো ধরে এলোমেলোভাবে পুনরায় কোমরে গোজালো। লোকটাকে ধরে দাঁড়া করাতে গিয়েও মায়া আরেক ঝামেলায় পড়ে গেল। যখন দেখলো মায়া হাইটে লোকটির কাজ সমান হলো, তখন তারপর আবার লোকটি ওজনও মায়ার সাধ্যের বাহিরে ছিল। এত বড় মানুষকে কিভাবে মায়া কাঁধে ভর দিয়ে সামনে এগোবে যদি সে লোকটিকে পুরোপুরি লাগানি না পেল? অসহায় মায়া এবার বেশ ছুটে কান্না পেল। আর একটু লম্বা হলে কি এমন হতো? অন্তত লম্বা জোরে না হয় এই লোকটিকে এই মুহূর্তে ঠিকঠাক সাহায্য করতে পারত। মায়া ভাবনার মাঝে পুনরায় আটকে উঠল যখন বুঝতে পারলো অচেনা লোকটি মায়ার কাঁধ চেপে নিজের ভর ফেলছে মায়ার উপর। লোকটি বেশ লম্বা হওয়ায় মায়ার দিকে অনেকটাই ঝুঁকে পড়তে হয়েছে তাকে। মায়া তরতর করে কেঁপে উঠে বাধা দিতে চাইলে বুঝতে পারলো লোকটির অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত। লোকটা নিজের দুর্বলতায় ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে মায়ার উপর ওজন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। তাই এখন যদি মায়া দ্রুত এই ঝড়ঝাপটার মাঝে লোকটিকে নিয়ে সেফলি কোনো জায়গায় না যায়, তাহলে আরো বিপদে পড়বে তারা দুজন। অচেনা লোকটি যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে করেছে মায়া, তাই নিজের কাঁধের উপর লোকটির হাত চেপে ধরে সামনে এগোলো সে। লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে মায়া বারবার খেই হারিয়ে হোঁচট খেয়ে পড়তে গিয়েও নিজের ব্যালেন্স সামলিয়ে সামনে এগোয়। বেশ অনেকটা পথ এলোমেলো হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে। দ্রুত পদে হাঁটছেন তিনি, কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে। মায়া বেশ আকুতি মিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবক যুবতীকে সাহায্য করতে মন বাঁধলেও মুখে কিছু বলল না মানবতার খাতিরে, বরং নিশ্চুপে এগিয়ে আসলো মায়াদের সাহায্য করতে। মায়ার কাঁধ থেকে অচেতন লোকটিকে নিজের কাঁধে তুলে নিয়ে এগুলো নিজের বাড়ি পর্যন্ত। মায়া তাদের পেছন পেছন গেল, কিন্তু বিপত্তি বাঁধল অর্ধবয়স্ক লোকটির বয়স্ক বৃদ্ধা বাবাকে নিয়ে। তিনি মায়ার আর রক্তাক্ত লোকটির অবস্থা দেখে বেঁকে বসলো, সাহায্য করতে দ্বিমত জানালো। ওনার ধারণা মায়া আর অচেনা লোকটি প্রেম যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেল রুমে আশ্রয় নিয়ে আকাম করতে গিয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়েছে। এরপর ছেলেটি পুলিশের হাতে মার খেয়ে দুজন আবারও পালিয়েছে এবং ওনার বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিতে চাচ্ছে ওনার ছেলের মাধ্যমে। এমনটা ওনার চিন্তা ভাবনা এতে ইতিমধ্যে।
চিন্তা ভাবনা অনুযায়ী মায়াকে একছুট কথা শুনিয়ে ফেলেছে এসব বিশ্লেষণ করে। অবশ্য বৃদ্ধা লোকটির এমন সব বিশ্লেষণ করার পিছনে যথেষ্ট কারণও আছে, আর সেটা হলো মায়ার পরিহিত এলোমেলো শাড়ির আর অচেতন যুবকটির ইন করা শার্ট প্যান্টের ভিতর থেকে বেরিয়ে আসার জন্যে মূলত ওনার অপবিত্র ধারণা আসল মনে মায়াদের নিয়ে। বৃদ্ধা লোকটার কথায় মায়া কান্না করতে করতে নিচের দিকে তাকায়। অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করাতে মায়ার গায়ের শাড়িটা অগোছালো, সাথে সাথে রক্তের লাল দাগে ছড়িয়ে আছে সমস্ত শাড়ির জায়গায় জায়গায়। এমনকি মাথার হিজাবটাও ঠিক নেই। শাড়ির আঁচলটাতে পূর্ব থেকেই লোকটির রক্তে ভেজা ছিল, তাই ওনার ধারণা হতেই পারে মায়া অসৎ কাজে বেরিয়েছে এই অচেনা লোকটির সাথে। মায়া ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল। এই কেমন পরিস্থিতির শিকার হলো সে। এখন মায়া কিছু বললেও যে কেউ কিছু বিশ্বাস করবে না, সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনেই বুঝতে পারছে মায়া। মায়া নিশ্চুপ কান্না করলো, তারপরও মুখে কিছু বলল না। সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদের ইমারতির সাথে সাথে তিনি এলাকার গণ্যমান্য কাজী হিসেবে বেশ পরিচিত। তিনি শুধু অত্র এলাকার ছেলে মেয়েদের বিয়েই নয়, বরং আশেপাশে 5 এলাকার মানুষের বিয়েও দিয়ে থাকেন তিনি। এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপধারক মানুষের জায়গা হবে না বলে তিনি মনে করেন। কিন্তু এই ঝড়ঝাপটা রাতে এদের সাহায্য না করে বের করে দেওয়াটাও ঠিক হবে না, এতে আল্লাহ নারাজ হতে পারে। অসহায় মানুষের সাহায্য করা ওনার ধর্মের শিক্ষা। উনি অচেনা ছেলে মেয়েদের সাহায্য করবে, তবে হালাল ভাবে, বৈধভাবে। বৃদ্ধা কাজী লোকটা নিজের মোটা ফ্রেমের চশমার ভিতর দিয়ে চোখ উঁচিয়ে আবারও এক পলক তাকালো মায়া আর রক্তাক্ত যুবকটির দিকে। অন্ধকারের ঘোরে কারো চেহারায় স্পষ্ট হলো না ওনার কাছে, তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগলো ওনার কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরো এক পলক দেখে নিয়ে নিজের ছেলেকে অনুমতি দিল সবাইকে নিয়ে ভেতরে যেতে। ওদের ভিতরে নিয়ে যাও হাফিজ। জি আব্বা। বাবার অনুমতি পেয়ে অচেতন যুবকটিকে নিয়ে ভেতরে গেল হাফিজ সাহেব। পিছন পিছন মায়াও গেল। যুবকটিকে ধরে বিছানায় শুইয়ে দিতেই পিত্তি চলে উঠল হাফিজ সাহেব। আতঙ্কিত চোখে বিছানায় শয্যা শুয়ে যুবকটির দেখে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রুমের থেকে নিশ্চুপে। মায়া হাঁসফাঁস করলো হাফিজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে। তিনি চলে যেতেই মায়া স্বস্তি পেল। ধীর পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে। হালকা ঝুঁকে পড়লো যুবকটির অবস্থা চেক করতে। ছেলেটির নড়াচড়া না দেখে মায়া আস্তে করে বসলো লোকটির পাশে। কিছুই ভালো লাগছে না ওর। অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে বসে থেকে বিপদের ভয় হচ্ছে মনে। আবার না জানি কিসের মধ্যে পড়ে যায় ও। ভীতু মায়া কলিজা পর্যন্ত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। মায়া মন্ত হয়ে ঠায় বসে রইল অচেতন লোকটির পাশে। কোথাও যাওয়ার জায়গা নেই ওর। তাছাড়া এই বাড়ির হুজুর টাইপের লোকটার কথাও মায়ার ভালো লাগেনি। মায়াকে তখন কি সব ভুলভাল বলল। মায়া মোটেও বাজে মেয়ে নয়, এখনো অবধি প্রেম করেনি। কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছে ও, তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো। নোংরামি তো ভুলেও না। মায়া দুহাতে মাথা চেপে বিছানার পাশে ঝুঁকে বসলো। আপাতত টেনশনে মাথা ফেটে যাচ্ছে নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে। মায়ার ভয়, ডর, টেনশন, আতঙ্ক সবকিছু বাড়িয়ে দিয়ে হাজির হলো কাজী মোল্লা ও তার ছেলে হাফিজ সাহেব। তাদের পিছন পিছন হালকা পাতলা গঠনের আরো একটা ছেলেও প্রবেশ করলো বাসার গেঞ্জি গায়ে দিয়ে। চোখে মুখে ঘুম ঘুম ভাব তার। হয়তো ছেলেটিকে ঘুম থেকে ধরে এনেছে হাফিজ সাহেব। দেখে তো তাই মনে হলো মায়ার। কাজী মোল্লা সাহেব হাতে মোটা করে রেজিস্ট্রি খাতাটা বুকে চেপে মায়ার সম্মুখে দাঁড়ালো। এক পলক ঘৃণা ভরা দৃষ্টিতে মায়া ও বেহুশরত ছেলেটিকে দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে তাকালো হাফিজ সাহেবের দিকে। বাবার বিরস দৃষ্টির মানে বুঝতেই নিজের ছেলেকে তাড়া দিয়ে বললেন হাফিজ সাহেব, সুমন, যা তোর দাদার জন্য দ্রুত একটা চেয়ার নিয়ে আয়। বাবার কথা অনুযায়ী তাই করলো সুমন। চোখের পলকে পাশের ঘর থেকে চেয়ার এনে দিল কাজী মোল্লা সাহেবকে বসতে। কাজী সাহেব কোনো রকম ভনিতা ছাড়াই চেয়ার টেনে খাতা খুলে বসলো মায়ার সম্মুখে। শব্দ করে গলা খাকিয়ে মায়ার উদ্দেশ্যে হুমকি স্বরূপ বলল, মানুষকে সাহায্য করা আমার ধর্ম, তাই বলে আমার কাছে পাপের জায়গা নেই। আমি জিনাকারীদের ঘৃণা করি। তোমরা অপবিত্র হয়ে আসছো আমার দুয়ারে। আমার ঘর পবিত্র ঘর অপবিত্র করছ, তাই আমি আল্লাহর নামে তোমাদের পবিত্র করতে চাই কালিমা পড়িয়ে। আমার কাছে মিথ্যার সুযোগ নেই।
তোমাদের অবস্থায় বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে আসছো এখানে। আর এ মেয়ে, তুমি যে ছেলের সঙ্গে ধরে নিজের পরিবারকে ছেড়ে আসলে, সে ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়েকদিনের মধ্যে বুঝে যাবে আশা করছি। এ ছেলে যে কারো আপন না সেটা পুরো দেশ জানে। ক্ষমতার অহংকার যার রন্ধ্রে রন্ধ্রে, সে ছেলে তোমাকে কতটুকু ভালো রাখবে আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ তোমার সহায় হোক। আমি এখন বিয়ে পড়াচ্ছি, সুন্দরভাবে বিয়েটা শেষ করবে, নয়তো আজ তোমার ক্ষমতাধর প্রেমিকও প্রাণ নিয়ে বাসায় যাবে না। তার অবস্থা এমনিতেও ভালো নেই। এই জন্যই বলছি, আমার সাথে তর্ককে নিজেদের ঝামেলা বাড়িও না। আমার কিন্তু বেশ সময় লাগবে না এই এলাকার মানুষকে জড়ো করে তোমাদের বিচার করতে। আমার তোমাদের নিয়ে মাথা ব্যথা নেই। আমার সমস্যা হলো পাপ করা নিয়ে। আমি আবার সহজে পাপ কাজ মানতে পারি না। তাই বলছি, আমি যা বলবো চুপচাপ মেনে নিয়ে বিয়েটা করবে, বুঝেছো মেয়ে? চশমার ফাঁকে চোখ উঁচিয়ে তাকালো মায়ার দিকে কাজী সাহেব। মনোভাব অন্তত শক্ত ওনার, বিরক্তির সাথে সাথে রুষ্টও তিনি। যদি মায়া ওনার কথা না শুনে তাহলে যে কোনো সময় শক্ত কিছু ঘটিয়ে ফেলতেও দ্বিধা করবেন না তিনি। তারপরও পাপটা মেনে নিবে না সহজে। মায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধা কাজীর দিকে। কোথা থেকে কোথায় চলে গেল এই লোক? মায়া কখন কিসের পাপ করলো? উপকার করার কি পাপ নাকি? কারো উপকার করা তো নেকির কাজ, তাহলে মায়া পাপী হলো কিভাবে? ভীতু মায়া আরো সিটিয়ে গেল ভয়ে। এতক্ষণে দমে রাখা কান্নাটা ফুপিয়ে কেঁদে উঠল ততক্ষণে। মায়ার হঠাৎ কান্নায় ধমকে উঠে কাজী সাহেব। মায়া ভয়ে আরো সিটিয়ে গেল, মুখের ভেতর শাড়ির আঁচল চেপে বসে। মায়ার তখনই জানা নেই কিভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয়। পরিস্থিতির ফাঁসাদে পড়লে কিভাবে বাঁচতে হয় তাও জানে না। অতিরিক্ত ভয় পেলে মায়ার শুধু বুক ফেটে কান্না আসে। এখনো তাই আছে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসলো। কাজী সাহেব কামিলা পড়তে পড়তে মায়াকে শক্ত গলায় কবুল বলতে বলল। মায়া ধমক খেয়ে ভয়ে কান্না করতে করতে কবুল বলে দিল, কিন্তু কখন জানি কোন কাজী সাহেব অর্ধ বেহুশ ছেলেটিকে কবুল বলতে বলল, তখন ছেলেটি ওই অবস্থায় ঝড়ের মাঝেই তিনি কবুল বলে ফেলল। মায়াদের বিয়ে সম্পূর্ণ হলো, কিন্তু মায়া একটা জিনিস লক্ষ্য করলো, কাজী সাহেব মায়ার স্বামী নামক লোকটি থেকে কোনো রকম নাম ঠিকানা জিজ্ঞেস করলো, শুধু মায়াকে ছাড়া। যেন তিনি পূর্ব থেকেই ছেলেটির বাপদাদার নাম জানেন এবং সেই অনুযায়ী তিনি নিজেই সবকিছু লিখে নিয়েছেন কাবিন নামায়। মায়া পরিবারের কথায় জিজ্ঞাসা করলে মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গার নাম ব্রাহ্মণবাড়িয়া এতটুকুই বলল, ব্যাস। মায়াকে কাবিন নামায় সিগনেচার করতে বলল। মায়া কলম হাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আউড়িয়ে কাবিন নামায় নিজের সদ্য হওয়া স্বামীর সিগনেচারটাতে চোখ বুলালো একটু করে। বরের জায়গায় স্বামী নামটা মায়া ভালোভাবে দেখেও বুঝল না আসলে সেখানে লোকটা কি নাম লিখেছে। কেমন ঘুরিয়ে পেঁচিয়ে দ্রুত একটা নাম লিখে নিল লোকটা, অথচ নামটা মায়া বুঝতেই পারছে না কি লেখা আছে তাতে। মায়া নামটা ভালো করে পরখ করে বুঝলো এটা ইনিশিয়াল সাইন করা। তাই মায়া শত চেষ্টা করলেও সিগনেচারটা মায়ার ছোট মাথায় ঢুকবে না। অসহায় মায়া সিগনেচারের উপর এক নজর বলিয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকালো অর্ধ বেহুশ স্বামীর দিকে। সেদিকে এক পলক তাকিয়ে কাপা কাপা হাতে সেও কাবিননামায় সিগনেচারটা করে বিয়েটা সম্পূর্ণ করতেই কাজী সাহেব উঠে দাঁড়ালো খাতার পত্র গুছিয়ে। এক পলক মায়াকে দেখে নিজের ছেলে ও নাতিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক ছেড়ে বলে গেল মায়াদের কিছু খাওয়ার জন্য। রাতের প্রায় শেষ প্রহর। হাতের মুঠোয় বাটন ফোনটি চেপে বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে অন্ধকারচ্ছন্ন খোলা আকাশের দিকে তাকিয়ে আছে টিন শেডের জানালা দিয়ে মায়া। ওর ছোট মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে। সেই ঘেমের বাঁধ ভাঙা বৃষ্টি হয়ে বারবার গাল গড়িয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। মায়া বারবার হাতের উল্টো পিঠে গাল মুছতে ব্যস্ত, সেই সাথে মুঠোয় ফোন চেপে নিজের ভাইকে কল করছে অনবরত। এই ফোনটি ভারীওয়ালা ছেলের বউয়ের।
খাবার দিতে আসায় তখন মায়া ফোন চেয়েছিল মহিলাটির কাছে থেকে। তিনিও মায়ার মনের অবস্থা বুঝে নিজের ফোনটি দিয়ে সাহায্য করেছিল মায়াকে, কিন্তু মায়ার ভাগ্য সহায় হলো না। সেই মধ্যরাত থেকেই এক নাগাড়ে কল করে যাচ্ছে আরিফকে, কিন্তু ভাইয়ের ফোন বন্ধ, বারবার নট রিচেবল আসছে। মায়া কান্নার বেগ বাড়ে, ফুপিয়ে কেঁদে উঠে বিছানা শয্যশায়ী স্বামীর দিকে তাকায়। নাম ধাম পরিচয় কিচ্ছু জানে না মায়া, অথচ এই লোক নাকি মায়ার স্বামী। ভাগ্যের কি পরিহাস! তাছাড়া এখন মায়া পালিয়ে গেলে ইহ জীবনে এই লোকের সাথে মায়ার আর দেখা হবে কিনা তাও সন্দেহ। দেখা না হওয়াটা 100% নিশ্চিত। এই লোকটা হয়তো নিজেও জানে না মায়া এই লোকের বউ। জানবে বা কিভাবে? লোকটা সজ্ঞানে থাকলে তো জানবে নাকি? সে তো অজ্ঞানরত বেহুশ অবস্থায় মায়াকে বিয়েটা করলো। মায়ার মতো করে সেও মায়ার নাম ঠিকানা জানা না, এমনকি মায়াকে হয়তো চোখের দেখাটা পর্যন্ত দেখেনি সে। হুঁশ ফেরার পর এই লোককে মায়া কি বলবে? বলার মতো কি আদেও কিছু আছে মায়ার কাছে? বিয়ের বিষয়টা জানতে পেরে যদি লোকটা উঠে মায়ার সাথে খারাপ আচরণ করে, তখন কি করবে মায়া? ভয়ার্থ মায়া আরো ভয়ার্থ হলো। চুপিসারে এখান থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করলো। যাওয়ার আগে কি মনে করে স্বামী নামক অচেনা লোকটার সম্মুখে দাঁড়ালো। ইতিমধ্যেই লোকটার মাথায় মোটা করে ব্যান্ডেজ পড়েছে। ডাক্তার দিয়ে করানো হয়েছে, বাড়িওয়ালার ছেলে করিয়েছে। অসুস্থতার জন্য এখন বেঘুরে ঘুমাচ্ছে সে। মায়া লোকটাকে গভীর চোখে দেখে নিয়ে চুপিসারে চলে যেতে গিয়েও পা থেমে গেল। হাতের বাটন ফোনটা চেপে সময়টা দেখে নিল, 3:40, প্রায় ভোর। মায়া হাঁসফাঁস করলো লোকটাকে এই অসুস্থ অবস্থায় একা রেখে যেতে। একটা মাত্র স্বামী মায়ার, এই অসুস্থতার মাঝে যদি হারিয়ে যায়, মায়া চলে গেলে তখন মায়ার পাপ হবে না? না থাক, মায়া না হয় আর একটু কষ্ট করে কেটে কুটে স্বামী পাশে থেকে গেল পাহারা দেওয়ার জন্য। তবে স্বামী চোখ খোলার আগে আগেই মায়া পালিয়ে গেলে তখন লোকটাও মায়াকে অপ্রকাশিত বিয়েটার জন্য আর দায়ী করতে পারবে না। মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য। এমনই লোকটা মায়াকে ভালোভাবে দেখেনি, এরপর আবার মায়ার সম্পর্কে সে কিচ্ছু জানেও না। এখন যদি মায়া পালিয়ে যায়, তাহলে জীবনের মায়াকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও নেই। স্বস্তির মনে মায়া ততক্ষণ বসে রইল যতক্ষণ পর্যন্ত না আরিফ মায়ার কলটা রিসিভ করছে। মায়ার কল তার ভাই রিসিভ করে ভোর 4:56 দিকে। তখন প্রায় ভোর ধরনীর বুকে উৎফুল্ল মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সব কিছু ছেড়ে ছুড়ে তৎক্ষণাৎই পালালো খোলা জানালা দিয়ে। তবে যাওয়ার আগে নিজের হাতের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য। মায়ার অচেতন স্বামীর ঘুম ভাঙে প্রায় 7টার দিকে। মাথা চেপে উঠে বসতেই রুমে ঢুকে কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে মায়ার খোঁজ করে বলল, মেয়েটি কোথায়? গম্ভীর কণ্ঠ কানে আসতেই ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি। ব্যথায় মাথা এমনিই হ্যাং হয়ে আছে, তার উপর আবার অপরিচিত জায়গায় অপরিচিত মানুষের মুখে অপরিচিত কারো খোঁজ তার কাছে করছে ভেবে খানিকটা কপাল কুঁচকে আসে বিরক্তিতে। সে উত্তর করলো না, বরং মাথা চেপে বলল, আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমার ছেলে। কাজী সাহেবের কথা পিষ্টে তেমন কিছু বলল না যুবকটি, শুধু একটু করে বলল, একটা ফোন পাওয়া যাবে? কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির হাবভাব বোঝার চেষ্টা করে বলল, তোমার সামনে রাখা আছে, দেখো। ছেলেটির চোখ আউড়িয়ে নিচের সামনে থেকে মায়ার রেখে যাওয়া বাটন ফোনটা হাতে তুলে নিতে চাইলে কাজী সাহেব আবারও মায়ার খোঁজ করে বলল। তোমার সাথের মেয়েটি কোথায়? ফোনটি হাতে নিতে নিতে কপাল কুঁচকে তাকায় কাজী সাহেবের দিকে ছেলেটি। মূলত সে তখনও বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞেস করা হচ্ছে। কিসের মেয়ে? অকপটে সোজাসাপটা উত্তর করলো কাজী সাহেব। তোমাকে সাথে নিয়ে যে মেয়েটি রাতে এসেছিল এখানে, আমি তার কথা জিজ্ঞাসা করছি। সে কোথায়, তাকে দেখছি না কেন? ছেলেটি কপাল কুঁচকে কিছুক্ষণ মন্ত থেকে মনে করার চেষ্টা করলো আসলে কাজী সাহেব কার কথা বলতে চাচ্ছে তাকে। কয়েক সেকেন্ড মধ্যে স্মরণে আসলো একটা ঝাপসা লাল হিজাবদারি মেয়েলি মুখ। রাস্তায় দেখা হয়েছিল মেয়েটার সাথে তার। দুর্বলতা ঠিকঠাক মেয়েটার ফেসটা পর্যন্ত দেখাই হয়নি তার। এরপর থেকে সে নিজের হুঁশে ছিল না বলতে গেলে, অথচ এখন সকাল হতে না হতেই সেই মেয়ের খোঁজ তার কাছে করছে। অদ্ভুত তো, যে মেয়েকে দেখেনি জীবনে সেই মেয়ের খোঁজ কিভাবে করতে পারে সে? বিষয়টি সে তেমন একটা আমলে না নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোনে নাম্বার টাইপিং করতে করতে অকপটে উত্তরে বলল, আমি জানি না সে কোথায়।
তুমি জানো না মানে? যুবকটি বাটন ফোনে টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো। আপাতত নিজের গন্তব্যের জন্য বের হবে সে, এখানে আর এক মুহূর্ত নয়। কিন্তু কাজী সাহেবের বরাবর তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে পকেটে দুহাত গুজতে গুজতে বলল, আপাতত বলতে পারছি না আপনার অনুসন্ধানকৃত মেয়েটি কোথায়, আর না তার খোঁজ নিতে ইচ্ছুক। আমি চলে যাচ্ছি। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। যুবকের কথায় খানিকটা তেতে উঠে কাজী সাহেব। তিনি চিনেন এই পাষাণ ছেলেকে। খান পরিবারের নিহাল চৌধুরী একমাত্র ছেলে আব্রাহাম রিদ খান। রাগী আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম। ক্ষমতার জোরে মাটিতে পা পড়ে না তার। তবে মেয়েলি বাজে বিষয়ে কখনোই খান পরিবারের কাউকে জড়াতে শোনেনি কখনো। এমনকি এই রিদ খানকে কখনো কোনো মেয়েকে নিয়ে জড়িয়ে বাজে কিছুর বদনাম শোনা যায়নি কখনো। তিনি মনে করে খান বাড়ির মানুষজন আর যেমনই হোক না কেন তাদের বাড়ির বউরা অন্তত মর্যাদা নিয়ে চলেন সমাজে। হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে। বউকে সম্মান দিবে, কিন্তু এই ছেলে সকাল হতে না হতেই রাতে বিয়ে করা বউকে অস্বীকার করছে। কাজী সাহেব অন্তত রুষ্ট গলায় হৃদের উদ্দেশ্যে বলল, মেয়েটি তোমার বউ, স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব। তাছাড়া মেয়েটা খুব ছোট, দুনিয়ার সম্পর্কে তার কোনো ধারণা নাই থাকতে পারে। এজন্য বলছি, স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার উচিত। কপাল কুঁচকে কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো হৃদ। একটা অচেনা মেয়ে তার বউ হয় কিভাবে? হৃদ ভাবলো হয়তো রাতে হৃদের সাথে মেয়েটি দেখে হয়তো কাজী সাহেব উল্টো ভেবে নিয়েছে যে মেয়েটি তার বউ হতে পারে। হৃদ কাজী সাহেবের ভুল ধারণা ভাঙার চেষ্টা করলো না। এত বেশি কথা সে কারোর সাথে বলার প্রয়োজন মনে করে না। তার এখানে কোনো কাজ নেই, বিধায় তার চলে যাওয়াই উচিত মনে করে। কাজী সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তৎক্ষণাৎ কাজী সাহেব হৃদকে আটকিয়ে পকেট থেকে দুজনের কাবিননামার একটা কাগজ নিয়ে হৃদের হাতে ধরিয়ে দিয়ে তিনিও নিশ্চুপে রুম ত্যাগ করলো। হৃদ কপাল কুঁচকে হাতের কাগজটির দিকে তাকাতেই এক আকাশ সমান বিস্মিত পড়ে গেল যখন দেখলো বরের জায়গায় তার নিজস্ব সিগনেচার করা। হৃদ খানিকটা চমকালো, সাথে সাথে বিরক্ত বোধ করলো এমন হুটহাট অপ্রকাশিত বিয়ের জন্য। হাতের কাবিননামাটায় তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বউয়ের নামটা দেখে নিল এক পলক। সেখানে আনাড়ি হাতে এলোতপড়ে ভাবে লেখা রিক্তা ইসলাম মায়া। হৃদ বুঝতে পারলো তার অচেনা বউয়ের নাম রিক্তা ইসলাম মায়া। নামটা সে তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েক আউরিয়ের স্মরণে গেঁথে নিল। তবে বউয়ের আনাড়ি হাতের লেখা দেখে হৃদের কপালে কুঞ্চিত ভাঁজ আরো গাঢ় হয়। তাকে কোনো নাবালিকা প্রাইমারি বাচ্চার সাথে বিয়ে দিয়ে দেয়নি তো তারা? গড নোজ। সদ্য বিয়ে হওয়া বইয়ের সম্পর্কে কৌতূহল জাগতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেলল হৃদ। আবেগী হয়ে গা ভাসাবার মানুষ সে নয়, তাই বউ সম্পর্কে জানার আর আগ্রহ রইল না। হাতের কাবিননামাটা বেখেয়ালিভাবে সেখানেই ফেলে দিল হৃদ। সাথে নেওয়ার প্রয়োজন বোধ করলো না, আর না মায়ার খোঁজ করতে চাইল। উদাসীন হৃদ কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিয়েটাকে ভুলে গেল। বিয়ের মতন পবিত্র সম্পর্কটা ভুলে দুজন সামনে এগোতে চাইল। হলোও তাই। দুজনের কারো মাঝে তাদের বিয়েটা নিয়ে মাতামাতির দেখা গেল না। এমনকি সেদিনের পর আজ পর্যন্ত কেউ এই অপ্রকাশিত বিয়েটা নিয়ে কারোর সামনে মুখ পর্যন্ত খোলেনি। হৃদ কারো কাছে বলা প্রয়োজন মনে করেনি, আর মায়া পরিবারের ভয়কে কাউকে কিচ্ছু বলছে না। ভাগ্যের ফেরে এক হওয়া মানুষের দুটো পুনরায় সম্মুখে দাঁড়াবে কিনা তাও জানা নেই। আমার জীবনের হঠাৎ আগন্তুকের আগমন ঘটেছিল 2017-তে। সেবার আমি মাত্র নবম শ্রেণীতে পড়তাম, দশম শ্রেণীতে উঠব। ডিসেম্বর 1 তারিখে মায়ার ফাইনাল পরীক্ষা ছিল, আর নভেম্বরের 2 তারিখে ছিল মায়ার জন্মদিন। বলা যায় মাত্র 1 মাস ছিল মায়ার পরীক্ষার। তাহলে বুঝতেই পারছেন ফাইনাল পরীক্ষার মতো জটিল বিষয়টার মাথায় রেখেই ধেই ধেই করে নাচতে নাচতে তার আরেক ভাইয়ার হাত ধরে চলে গিয়েছিল। সেবার ঢাকা শহরে জন্মদিনটা স্পেশালভাবে পালন করার জন্য হয়েছিলও তাই। মায়ার জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিনটা ছিল 2017-তে তার 16তম জন্মদিনে। সেই দিনটার কথা আজও মনে করলে বুক মুচড়ে ওঠে মায়ার তীব্র ভয়ে। উফ, কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি সেই রাতে ওই অচেনা লোকটির সাথে। চেনা নেই, জানা নেই, তারপরে হুট করে ওই লোকটার সাথে বেঁধে গেলাম। হুজুরটাই বুড়ো লোকটা যদি আমার চরিত্র নিয়ে কথা না বলতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। স্বাভাবিকভাবে মায়া যদি তাদের বোঝাতে পারতো আসলে তারা সত্যি বিপদে পড়ে ওনার কাছে সাহায্যের জন্য এসেছিল, কিন্তু তেমন কিছু হলো না। উল্টে কলঙ্কের তকমা গায়ে মেখে ভয় দেখিয়ে বিয়েটা দিয়ে দিল একটা অপরিচিত লোকের সঙ্গে, যার নামটা পর্যন্ত জানা নেই মায়ার। যাকে মায়া সাহায্য করতে চাইল বিপদগ্রস্ত বলে, তার সাথেই তার বদনাম রটিয়ে সোজা বিয়ে। সেই পরিস্থিতির কথা ভাবতেই গা শিউরে ওঠে। আমার জীবনে আমি এত জটিল আর
স্মরণীয় মুহূর্তে দ্বিতীয়টা পাইনি, পাওয়ার কথাও না। বাপ ভাই আর পরিবারের ছায়াতলে বড় হয়েছে মায়া, তাই কখনো সেইভাবে পুরুষ মানুষের সঙ্গে চলাফেরা ছিল না তার, শুধু বাড়ির আপন পুরুষগুলো ছাড়া, এই যেমন চাচাতো খালাতো ভাই বোনেরা ছাড়া আর কি। আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়। আমার যার সাথে বিয়ে হয়েছিল লোকটাকে আমি রাতে আধারে রাস্তার ল্যাম্পপোস্ট হলুদ আলোয় দেখেছিলাম সে রাতে। তারপর আমাদের সাহায্যকারীর বাসায়, মানে আমাদের যে বাসায় বিয়ে দেওয়া হয় সেই বাসায়ও দেখেছিলাম লোকটাকে প্রদীপের মৃদু আলোয়, মানে কারেন্ট ছিল না। সে রাতে বেশ ঝড়ঝাপটা তুফান হয়েছিল বলে সেই এলাকায় বিদ্যুৎ সংকটে ছিল, সেজন্য মূলত কারেন্ট ছেড়ে ছোট একটা মোমবাতির অল্প আলোয় তাদের দুজনের বিয়েটা দিয়েছিল কাজী সাহেব। আরিফ ভাইকে হারিয়ে ফেলা, কাজী সাহেবের হুমকি ধামকি, আবার অচেনা লোকটাকে নিয়ে ভয় টেনশন সব কিছু মিলিয়ে আমার অবস্থা ছিল যা তা বলার বাইরে। আতঙ্ক এতটাই ছিল যে ওই অল্প দেখা স্বামীর মুখটা আমি আর মনে রাখতে পারিনি, মানে সোজা কথা ভুলে গেছি আর কি। এমন না আমি ইচ্ছাকৃতভাবে অচেনা স্বামীর চেহারাটা ভুলে গেছি তাকে মনে রাখতে চাই না বলে, আসলে সত্যি বলতে লোকটাকে আমি মনে রাখতে চেয়েছিলাম। এজন্য সেদিন রাতের শেষ প্রহরে পালিয়ে আসার সময় ঘুমন্ত স্বামীর মুখটা আমি বেশ ভালোভাবেই দেখেছিলাম। জীবনের শেষ দেখা বলে স্বামীর মুখটা স্মরণের রাখতেও চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সহায় হলো না। আমার ছোট্ট মস্তিষ্ক থেকে আস্তে আস্তে স্বামী নামক লোকটা আবছা আলোয় মুখটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকাল স্বামীর মুখটা স্মৃতিচারণ করলেও তেমন কিছুই আসে না মস্তিষ্কে, শুধু ধোঁয়াশা একটা মুখ ছাড়া। তবে লোকটা বডি ফিটনেসে আর হাইটটা শুধু চোখে ভাসে ওই আর একটু আর কি। ফ্রিতে তো লোকটা নামটাও জানি না যে স্মরণে রাখবো বা খুঁজে বের করব। কি এক বিয়ে হলো আমার, হঠাৎ হওয়া স্বামীটা কেমন ধুম করেই বিলুপ্ত হয়ে গেল আমার জীবন থেকে। 2017 সালে হওয়া ওই ঘটনার পর বিগত 1 বছর 5 মাস পর আবারও মায়ার জীবনের এক নতুন মোড় নেয়। মায়া নবম শ্রেণীর পাশ করলো, 10ম শ্রেণীর এসএসসি পরীক্ষায় দিল, রেজাল্টও বের হলো, মোটামুটি ভালো রেজাল্ট পেয়েই পাশ করলো। 2019 দিকে কলেজে উঠবে সে, যথারীতি তার কলেজে ভর্তি হওয়া চিন্তাটাও মায়ার বাপ ভাইয়ের উপর ছিল বরাবরের মতো। এতে অবশ্য মায়ার নিজস্ব কোনো মতামত নেই, পরিবারের মেয়ে তারা যেখানে বলবে সেখানেই ভর্তি হতে হবে মায়ার এক কথা। তাই পড়াশোনার বিষয়ে কখনো মাথা ঘামায়নি মায়া। মায়ার সাথে অবশ্য এই দলে জয়ীও আছে, ওকেও মায়ার ছোট চাচা মায়ার সাথেই ভর্তি করাবে। যেহেতু মায়ারা দুজন জন্মের পর থেকে একসঙ্গে হেলে দুলে বড় হয়েছে, পড়াশোনাও একত্রে করেছে, সেহেতু তাদের আলাদা করা কারো চিন্তাতে আপাতত ছিল না। তাই সহপাঠী হিসেবে জুইকে মায়া পাবে এটাও নিশ্চিত ছিল। আচ্ছা যাই হোক, পরিবারগত অনেক বোঝ পরামর্শ করার পর মায়ার বাবা আর ছোট চাচার আদেশ হলো তাদের দুজনকেই চট্টগ্রামে ভর্তি করাবে। মানে তাদের প্রথমে আরিফ ভাইয়ার ফ্ল্যাটে থাকতে হবে, পরবর্তী সময়ে যখন তারা হোস্টেলের সিট পেয়ে যাবে তখন তাদের দুজনকে হোস্টেলে দেওয়া হবে, এমনটাই কথা রইল। হলোও তাই। ভর্তি পরীক্ষার জন্য মায়ার ভাইয়ার হাত ধরে সোজা চলে গেল আশুগঞ্জ টু চট্টগ্রাম শহরে। আরিফ তখন সবে মাত্র মাস্টার করছিল, সেই বছরই আরিফের লাস্ট ইয়ার ছিল মাস্টার্সের। আরিফ ফাইনালিস্ট ছিল। চট্টগ্রামে আরিফের লেখাপড়ার সুবিধার্থে থাকলেও চট্টগ্রাম শহরটার সাথে মায়াদের আত্মীয়তার সম্পর্ক ছিল আরও একটা। সোজা কথা বলতে গেলে মায়ার নানু বাড়ি আর তার আম্মুর নিজ বাড়ি, সেই হিসেবে প্রতি বছরই মায়াদের যাতায়াত থাকতো চট্টগ্রামে। কিন্তু তারপরও মায়ার এই চট্টগ্রাম শহরটাকে আপন মনে হতো না। এখানে পড়াশোনা নিয়েও ছিল বেশ আপত্তি। মায়ার ইচ্ছে ছিল আশুগঞ্জ কোথাও ভর্তি হওয়ার, সেখানে তার স্কুলের সহপাঠীরাও ছিল, তাদের ছেড়ে আসতেও মন নারাজ করছিল। মায়ার এত নারাজগিটা চোখে দেখেনি কেউ, কানেও তোলেনি। ছোট মানুষ হওয়ায় পরিবারের বড়রা যা বলে সেটাই শুনতে হতো মায়ার। মায়ার আজও মনে হচ্ছে সেই দিনকার কথা। মায়ার আম্মুর আঁচল ধরে কি কান্নাটাই না করেছিল, উফ, কাঁদতে কাঁদতে গোটা একদিন খাওয়া দাওয়া বন্ধ রেখেছিল চট্টগ্রামে পড়তে যাব না বলে। তারপরও মায়ার এত বিদ্রুপ শূন্যে তুলে এক প্রকার বাধ্য হয়েই এসেছিল চট্টগ্রামে আরিফ ভাইয়ের হাত ধরে।
প্রথম কয়েকদিন তোড়জোড় করে মন খারাপ চালিয়ে রেখেছিল বাড়ির সবার সাথে, যাতে একটু মায়া দয়া দেখিয়ে মায়াকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু ভাগ্য মায়াকে এবারও হতাশ করলো। মায়ার ভীষণ রকমের মন খারাপেও তার আব্বু শক্ত মন নরম হলো না, আর না মায়ার এখান থেকে যাওয়া হলো। প্রচণ্ড অনীহা আর বুক ভরা কষ্ট নিয়েই আরিফ মায়াকে চট্টগ্রাম কলেজে ভর্তি করিয়ে দিল। মায়াদের বাসা থেকে কলেজ দূরত্ব ছিল 10 থেকে 15 মিনিটের মতো, তাই রোজকার মতো আরিফ মায়াদের কলেজে নামিয়ে দিয়ে তারপর সে নিজের ভার্সিটিতে যেত। আরিফ নিজের পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারেও ক্লাস করত টিচার হিসেবে। আর মায়ারা কলেজে শেষ করে বিকালের দিকে আরিফের কোচিং সেন্টারেও যেত বই খাতা নিয়ে ক্লাস করতে। মায়া আর জয় দুজনেই ছিল মানবিকের স্টুডেন্ট। মূলত তারা ছোট থেকে রাজনৈতিক বিষয়গুলোতে প্রচণ্ড ইন্টারেস্ট ছিল বিদায়, সেজন্য মানবিক নিয়ে পড়াশোনা করা আর কি। সত্যি বলতে রাজনৈতিক বিষয়গুলো থেকে রাজনৈতিক কূটনৈতিক বুদ্ধিগুলো মায়ার হেব্বি লাগতো বলেই বাসার কাউকে না জানিয়ে নিজেই এই মানবিক বিভাগে ঢুকেছিল 9ম শ্রেণীতে। জয় অবশ্য প্রথমে সায়েন্স নিয়ে পড়াশোনা স্টার্ট করেছিল, পরে সায়েন্সের বইয়ের সাথে উঠতে না পেরে বাধ্য হয়ে সায়েন্স ছেড়ে মানবিক শাখায় মায়ার সাথে যোগ হয়। কিন্তু কে জানতো মায়ার এই অত্যাধিক পরিমাণের রাজনৈতিকে পছন্দ করাটা যে মায়ার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যাবে সেটা। থেকে আমার বাল্যকালের মজা করাটা আজ আমার উপরেই ভারী পড়ে গেল। এজন্য মানুষ বলে কোনো কিছু নিয়ে মজা করতে নেই। সময়ে ব্যবধানে সেই বিষয়গুলো মায়ার উপর পড়তেই বেশিক্ষণ লাগে না, সেটা মায়া আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাবারই কথা, মূলত মায়া সব সময় ক্লাসমেট বা কাজিনদের জোর গলায় বলে বেড়াতো, আমার রাজনৈতিক পছন্দ, নেতাদের ক্ষমতা পছন্দ, তাদের কূটনৈতিক বুদ্ধিগুলা পছন্দ। ভবিষ্যৎ মন্ত্রী হওয়ার ইচ্ছেও মাঝে মধ্যে প্রকাশ করত বোকার মতো। মায়ার এই অতি আগ্রহের কথাগুলো মায়ার বান্ধবীরা শুনতো মনোযোগ সহকারে। তারপর বুক ভরা দোয়া দেওয়ার আগে মাইশা বলতো, শোন মায়া, তুই মন্ত্রীর বউ হলে আমাদের কি কি উপকার করবি সেটা আগে থেকে হিসাব নিকাশ কর। ফ্রিতে তো আর দোয়া আর বোট কোনোটাই দেওয়া যাবে না, তাই না? শুধু প্রত্যেককে একটা করে সরকারি চাকরি আর বিসিএস ক্যাডার জামাই পাইয়ে দিবি, ব্যাস এইটুকুই। শুন মায়া, প্রেমটা না হয় আমরা কম্প্রোমাইজ করে নেব 6 বান্ধবী বেসরকারি বা বেকার পোলাপানের সাথে করে, কারণ অসহায় পোলাপানদেরও তো একটা জাতিগত অধিকার আছে সুন্দরী মাইয়াগর লগে প্রেম করার। সে আত্মত্যাগে প্রেম করব বেকার ছেলের সঙ্গে, কিন্তু জামাইয়ের বেলায় কিন্তু নো কম্প্রোমাইজ। জামাই কিন্তু আমাদের বিসিএস ক্যাডারে লাগবে বলে দিলাম, নয়তো আমাদের সবার ভোট আর দোয়া তোর জন্য ক্যান্সেল। আমাদের বান্ধবীদের কথা তদারকিতে দ্রুততার সঙ্গে মাহি বাধা দিয়ে বলতো, দোস্ত দোস্ত রিক্তাকে মন্ত্রী হওয়ার দোয়াটা দ্রুত ক্যান্সেল কর। ওইটা রং নাম্বার। রিক্তা ভবিষ্যৎ মন্ত্রী হওয়া মানে আমাদের দেশের ঘোর বিপদ ডেকে আনা। রিক্তার যে বোকা ঘিলু, দেখা যাবে ওর সামনে দিয়ে পুনরায় পাকিস্তানিরা আমাদের দেশ নিয়ে যাবে কূটনৈতিক করে, আরও কিছুই বুঝতে পারবে না। দেশ বলে কথা, বিপদে ফেলা যাবে না। তাই রিক্তার মন্ত্রী হওয়ার দোয়াটা ক্যান্সেল কর। তুই বরং রিক্তার জন্য একটা নেতা জামাইয়ের দোয়া করে দে শক্তপোক্ত, কালো বেটে অসুন্দর ভুড়িওয়ালা যেমনই হোক, ব্যাস মন্ত্রী হোক, তাহলেই চলবে। কি রে, তোর চলবে না? মাইশার কথার পাশ থেকে ফোড়ন কাটতো সুমি, অতি উৎসাহে বলতো, হ মাইশা ঠিক কইছে, রিক্তারে মন্ত্রী বানায়া দেশকে বিপদে ফেলার দরকার নাই। রিক্তা থাক, তোর মন্ত্রী হওয়া লাগবে না। মন খারাপ করিস না দোস্ত, যা আমরা তোরে মাইশার কথাই মন্ত্রীর জামাইয়ের জন্য দোয়া করে দিব নে। হ্যাঁ, তোর মন্ত্রী মশাই অসুন্দর হোক সমস্যা নাই, কিন্তু তাকে অবশ্যই রক্তটা মন্ত্রী হতে হবে, যেন কথায় কথায় তোকে এমনি 2-4টে থাপ্পড় মারে ভালোবেসে। বেশ কৌতুক করেই মায়ার 6 বান্ধবীরা আকাশমুখে দুহাত তুলে মোনাজাত করতো মায়ার জন্য। ভীষণ রকমের খ্যাপাতো মায়াকে। মাঝে মধ্যে বোকার মতো নেচে যেত মায়া ওদের উল্টোপাল্টা দোয়া, আবার মাঝে মধ্যে বেশ এনজয় করত যখন ভবিষ্যৎ মন্ত্রীর বউ বলে থাকতো মায়াকে। এই একটা কথায় কখনো মায়ার যেতাম না, বরং ভালো লাগতো। পছন্দের রাজনৈতিক বলে কথা, নেতা জামাই পাইলে সমস্যা কি, বরং ভালোই লাগবে। মনে মনে যেমন বান্ধবীদের দোয়া করা নিয়ে খুশিতে থাকতো, তেমনি ভয়ে ভয়ে থাকতো এই ভেবে যে আমার দেখা জীবনে একটা ইয়াং নেতা ছিল না। সবগুলো নেতা ছিল কেমন বুড়ো, মোটা তাজা আর কালো
হুড়িওয়ালা বয়স্ক লোক। এখন বান্ধবীদের দোয়াতে যদি বুড়ো জামাই পাই, তো বুড়ো জামাই কি শুধু আমায় ধরে ধরে মারবে নাকি? মায়ার এত সব চিন্তাতে জল ঢেলে গেল ওই হঠাৎ হওয়া বিয়ের পরপরই। আজ বছর দেড়েক হলো মায়া কাউকে বলে না তার রাজনৈতিক পছন্দ বা মন্ত্রী সাহেবও পছন্দ। কেউ এই নিয়ে মজা করলেও চুপ থাকতো। বিয়ে নিয়ে মায়ার হঠাৎ চুপ থাকার কারণটা আজও কেউ ধরতে পারলো না। পারবে কিভাবে? মায়া কাউকে আজ পর্যন্ত তার হঠাৎ হওয়া বিয়ের ঘটনাটা খুলে বলে না, এই ভয়ে যে বিয়ে মতো এত বড় একটা জটিল ঘটনা শুনলে সবাই মায়াকেই দোষ দিবে। তাছাড়া পরিবার যখন মায়াকে এই বিয়ের ব্যাপারে কিছু বলবে, তখন মায়া কি বলবে তাদের? মায়ার কাছে তো উত্তর নেই। তাছাড়া মায়ার আব্বু ভীষণ রকমের রাগী আর জেদি মানুষ। ওনার কানে এই খবর যাওয়া মানেই আমাকে কেটে নদীতে ভাসিয়ে দেয়া। আব্বু ভয়ে আজ পর্যন্ত আমি জুয়ের সাথে পর্যন্ত বিয়ের বিষয়টা শেয়ার করিনি। ভবিষ্যতে কখনো করব বলেও মনে হয় না, কারণ আমার সেই সৎসাহস নেই। আমি জানি না লোকটা কে ছিল আর কাকেই বা সে রাতে আমি বিয়ে করেছিলাম। আব্বু এই বিষয়ে আমাকে কিছু আব্বু আব্বু এই বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করলে আমি লোকটার নামটা পর্যন্ত বলতে পারবো না। এজন্য মূলত চুপ থেকে গেলাম নীরবে। তাছাড়া আমি বিগত 1.5 বছরে দুটো বিষয় লক্ষ্য করেছি। আগে বিয়ের শব্দটা আমার মাথায় আসলে প্রথম প্রথম ভয় পেতাম, কিন্তু আজকাল শুধু হতাশা কাজ করে। নিজের মাঝে স্বামীর শব্দ নিয়ে নাম, দাম, ঠিকানা, পরিচয়পত্র কিছুই জানি না তার। যাও একটু করে লোকটার ফেসটা মাথায় ছিল। দীর্ঘ সময়ের দূরত্বে তার আদো আলো চেহারাটাও ভুলে যাচ্ছি দিন দিন। আমার কপালে কি আছে কে জানে, কিন্তু সেই মানুষটার জন্য আমার জীবন যেন থেমে আছে। অদ্ভুতভাবে আজও তার কথা আমার স্মৃতিতে গেঁথে আছে। দৃঢ়ভাবে নিশ্চিত বিয়েতে অনিশ্চিত স্বামী দেখা ইহ জীবনে পাবো না বলে এটাও জানি। তারপরেও লোকটা আমার মস্তিষ্ক জুড়ে বিচরণ। দীর্ঘ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল মায়া। মায়ার জীবনের ফেলে আসা দিনগুলো আবারও একবার স্মৃতিচারণ করলো বিছানায় পা দোলাতে দোলাতে। বুক ভারী নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে তাকালো জুয়ের দিকে। মেয়েটা সেই তখন থেকেই সেজে যাচ্ছে, থামাথামি নাই। 1 ঘন্টার বেশি সময় হবে আয়নার সম্মুখে বসেছে সাজতে। তারপরও সাজ কমপ্লিট হলো না মেয়েটার। আজব, এবার বেশ বিরক্তিতে কপাল কুঁচকে আসলো মায়ার জুয়ের এত দেরিতে। আজ মায়ার কলেজের নবীন বরণ অনুষ্ঠান। মায়ার ক্লাস অবশ্য আরো মাসখানেক আগেই শুরু হয়েছিল, কিন্তু মায়াদের নবীন বরণ অনুষ্ঠানটা একটু দেরিতে হচ্ছে, বিশেষ কিছু অতিথির জন্য। বলতে গেলে মায়াদের কলেজের ফাউন্ডার্সদের জন্য স্যারদের নাকি এই অনুষ্ঠানটা পিছাতে হয়েছে। এটা মায়াদের সিনিয়রদের বলা কথা। ভাই প্রতিষ্ঠানের ফাউন্ডার্স বলে কথা, তাদের জন্য 1 মাস কেন, চাইলে 5 পিছাতেও কারোর সমস্যা হবে না। যাই হোক, সেসব কথা। কলেজ নিয়ে আপাতত মায়ার মাথা ব্যথা নেই। কে আসলো কে গেল সেটা মায়াদের দেখার কথা না। মায়ার বিষয় হচ্ছে এই মুহূর্তে জুইকে নিয়ে। মেয়েটা এখনো বিরতিবিহীন সেজে যাচ্ছে। সামান্য একটু অনুষ্ঠানের জন্য এত সাজতে হবে? আজব, এবার মায়া বেশ চটে গিয়ে ডাকি গলায় বলল জুইকে, অসভ্য মাইয়া, আর কতক্ষণ আমাকে এভাবে বসিয়ে রেখে সাজবি? সামান্য একটা অনুষ্ঠানের জন্য তোর এত সাজতে হবে? লাইন মারতে যাবি কলেজে? আরিফ ভাইয়ার কাছে বিচার দিব তোর নামে, দেখিস। আমার চেতে যাওয়াতে তাড়াহুড়ো করে জুই আয়নার সম্মুখে ঝুঁকে পড়ে লিপস্টিক লাগাতে বলল। শুধু শুধু রাগিস কেন ঋতু? এই তো শেষ আমার, আর অল্প। জুই, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করেছিস। সত্যি আমার গরম লাগছে এই মরার শাড়ি পরে। তুই কি উঠবি নাকি আমি তোকে ফেলে চলে যাব ভাইয়ের সাথে? আয়নার সম্মুখে থেকে তাড়াহুড়োই মেকআপের জিনিসপত্র গোছাতে গোছাতে ব্যস্ত ভঙ্গিতে জুই বলল, সরি বোন, এই তো শেষ আমার, চল চল দ্রুত, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হয়ে গেলে সিনিয়রদের প্যারায় পড়ে যাব আমরা আবার। চল। জুয়ের হঠাৎ এত তাড়াহুড়ো গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁট উল্টালো মায়া। মেয়েটা সত্যিই পাগল। একে তো নিজেই দেরি করবে, তারপর আবার সেটা নিয়ে নিজেই আফসোস করবে। অদ্ভুত। আজ আর আরিফের বাইকে চললাম না তারা কেউ। যেহেতু শাড়ি পরেছে, তার রিক্সা ধরে সোজা কলেজ গেটে নামতেই মায়াদের চোখে লাগলো কলেজ ভারী প্যানেলের সাজসজ্জা।
সেই সাথে কলেজের ছাত্রছাত্রীদের ভারী ভারী পোশাক, এই যেন এক লাল সবুজের পতাকা হয়ে আছে সবাই। আহা, কি অদ্ভুত ভালোবাসার টান দেশের জন্য, যার জন্য এই ভরা দিন দুপুরে সবাই লাল সবুজ পতাকা পতাকা করে ঘুরছে আশেপাশে। ছেলেরা সবাই লাল পাঞ্জাবি আর মেয়েরা সবাই সবুজ শাড়িতে আবদ্ধ। এই আবদ্ধ হওয়া থেকে কিন্তু মায়ারা বাদ যায়নি। জুই আর মায়া দুজনেই সবুজ রঙার শাড়ি পরেছে। পার্থক্য শুধু একটাই, মায়াদের শাড়িটা জামদানি, ব্যাস। ছোট ছোট পা ফেলে কলেজের গেট ধরে ভিতরে ঢুকে বুঝলো মায়ারা মনে হয় একটু বেশিই দেরি করে ফেলেছে। মায়াদের আরো আগে আসা উচিত ছিল, কারণ অলরেডি অতিথি আসার সময় হয়ে গেছে। মায়াদের পিছন পিছনই বিশেষ অতিথি আর প্রধান অতিথির গাড়ি ঢুকলো গেট ধরে। তার মানে এই কলেজের এরাই ভিআইপি, সেই সাথে এই কলেজের অনার। ছাত্রী জনসভায় আমি গিয়ে বরাবরই পিছনের সারিতে বসলাম। যেহেতু মায়ারা দেরিতে এসেছে, তাই আপাতত আমাদের জায়গাটা পিছনের সারিতে হলো। মায়ার হাতে ফোন নেই, জুয়ের হাতে আরিফের একটা ফোন আছে, সেটাই দিয়ে সে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে। মায়া বিরক্তি ছেড়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো গোল গোল চোখে। তৎক্ষণাৎ দৃষ্টিতে ভিড়ল অতিথিদের জাঁকজমকপূর্ণ বেশ কয়েকটা সাদা কালো গাড়ি। গেট ধরে ভেতরে ঢুকছে তারা। সিনিয়ররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ফুল ছিটিয়ে বরণ করছে। সেই বরণে স্যাররাও দাঁড়িয়ে আছে, তা হাতে ফুলের তোড়া নিয়ে। দূর থেকে অল্প স্বল্প চোখে লাগলো মায়ার। তিনটে গাড়ি থেকে তিনজন মানুষকে বের হতে দেখলো ধবধবে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। একজন বেশ বৃদ্ধা আর বয়স্ক টাইপের লোক, সাদা পাকা দাড়ি আর চুলে ভরপুর। দ্বিতীয়জন অর্ধবয়স্ক হবে, বয়সটা 60 ঊর্ধ্বে হবে। ওনার চুলগুলো দূর থেকে ঠাউর করতে পারছে না কতটা পাকা হবে, তবে তৃতীয় জনকে চোখে লাগাম মতন ছিল। দূর থেকে এক ঝলক দেখেই বুঝতে পারলো মায়া শত নারী রাতের স্বপ্ন হতে বাধ্য এই পুরুষ। আহা, এই বুঝি সেই পুরুষ যাকে নিয়ে বিগত 1 মাস ধরেই গুঞ্জন শুনছিলাম কলেজের সিনিয়র আর আমার ক্লাসমেট মেয়েদের মাঝে। হতে পারে অস্বাভাবিক কিছু না, সুন্দর পুরুষদের নিয়ে মেয়েরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। আমি বিবাহিত না হলে এই মুহূর্তে আমি লোকটার প্রথম ঝলকে ক্রাশ খেয়ে বাঁকা হয়ে যেতাম, কিন্তু বিবাহিত মহিলাদের তো পরপুরুষ দেখা পাপ। এখন আমিও লোকটার দিকে নজর দিলে পাপ হবে নিশ্চিত। মায়া মনে মনে এগুলো চিন্তা করে তাই ঘুমট নিঃশ্বাসে সভ্য সুলভ দৃষ্টি সরিয়ে নিল লোকটা থেকে। ঠিক হয়ে বসতে বসতে দেখলো লোক তিনজনকে প্রিন্সিপাল স্যার সহ বাকি স্যাররা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কক্ষের দিকে। পেছন পেছন সিনিয়র ভাইরাও আছেন। মায়া এবার ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বসলো, কারণ ওনারা সবাই এবার হয়তো মায়াদের সামনে এসে বসবেন স্টেজের সামনে, স্টেজের আসনে। মায়ার মনোযোগ খালি আসনের দিকে। সিনিয়র ভাইয়ারা কত ছোটাছুটি করছে অনুষ্ঠানটা সামলাতে গিয়ে। এই গরমে এক একজন ঘেমে নাজেহাল অবস্থা। লাল পাঞ্জাবি ঘেমে পিঠ দয়ে ল্যাপটে আছে তাদের। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাইড অতিথি দেখার জন্যে অল্প স্বল্প কৌতূহল ছিল মায়ার, কিন্তু মায়ার মনোযোগ সব নষ্ট হয় হঠাৎ পেটে গুঁতো খাওয়ায়। বিরক্তি নিয়ে চাইলো পাশে। জুই ঠোঁট উল্টিয়ে মায়ার কানের কাছে মুখ নিয়ে বলল, ঋতু, আমি ওয়াশরুমে যাব, প্লিজ আমার সাথে চল। কেমনটা লাগে? বাসা থেকে মাত্র আসলাম, এখন বসতে না বসতেই ম্যাডামের ওয়াশরুম তারা পেয়ে গেল। এতক্ষণ বাড়িতে কি করছিল? তখন ওয়াশরুম যায়নি কেন? মায়ার মেজাজ খারাপে চাপার আগে দাঁত পিষে আবার বলল, তুই কি আজকে শপথ করছস আমাকে শান্তি দিবি না? হ্যাঁ, এমনি তোর জন্য এত লেট হলো, এখন বসতে না বসতেই তোর ওয়াশরুমের কাজ লেগে গেল। প্লিজ ঋতু, চল না। আসলে সাজুগুজু করায় ব্যস্ত ছিলাম বলে ওয়াশরুমে যাওয়া হয়নি। ভেবেছিলাম শ্বাস শেষ করে একেবারে যাব, কিন্তু তাড়াহুড়ায় এখানে চলে এসেছি, আর যাওয়া হয়নি। প্লিজ চল না বোন। গুড, ভেরি গুড, ভালো কাজ করেছিস। তখন যখন ওয়াশরুমের কাজ চেপে সাজগোজের কাজ চালিয়ে যেতে পারিস, তাহলে এখনও চেপে যা। মুচড়ামুচড়ি করে গোটা অনুষ্ঠানটা পার করে দে। আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে। চাপাচাপিতে তুই যে দক্ষ সেটা প্রমাণ করার জন্য হলেও এখন চুপচাপ বসে থাক। আমি পারবো না তোর সাথে কোথাও যেতে। কথাটা বলেই মায়ার সামনে তাকাতে চাইলে পাশ থেকে জুই খপ করে মায়ার হাতটা চেপে ধরে অসহায় গলায় বলল, প্লিজ ঋতু, চল না প্লিজ, বেশি ইমার্জেন্সি পেয়েছে, প্লিজ।
অল্প ঠোঁট কামড়িয়ে ওর মতিগতি বোঝার চেষ্টা করলো। জুয়ের অসহায় ফেসটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললো মেয়েটা। আসলেই মায়াকে আজকে শান্তি দিবে না। ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে আছে, হাতে জুয়ের ব্যাগ আর ফোন, আর কাঁধে মায়ার ছোট ব্যাগটি ঝুলছে। করিডোরে দাঁড়িয়ে আশপাশটা নজর বুলালো। না, আপাতত এই দিকটায় তেমন একটা মানুষ নেই, সবাই মাঠে স্টেজের দিকটাই আছে। ওয়াশরুমের বাহিরে করিডোরের একপাশের দেওয়ালে থাই গ্লাসে নিজের প্রতিবিম্বটা এক পলক দেখে নিল। গোছানো শাড়ি, সবুজ চুড়িতে খারাপ লাগছে না মায়াকে, ঠিকঠাকই লাগছে। তারপরও চঞ্চল হাত দুটো দিয়ে ছেড়ে রাখা চুলগুলো আরো একবার গুছিয়ে নিল। অল্প ল্যাপটানো কাজলটা মুছে দিতেই তখন কানে বাজলো কারো উগ্রতা গমগমে ডাক। এই মেয়ে এদিকে শোনো। সহজ সরল ভাবেই ঘাড় বাঁকিয়ে পাশে তাকালো। চোখে লাগলো মায়াদের পৌরনীতি ম্যাডামকে। তিনিও হাফ সিল্কের লাল সবুজ সংমিশ্রণের শাড়ি পরিহিত, বয়স 35। শ্যামবর্ণ গায়ে রংটা খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তবে উনি এত মনোযোগ দিয়ে কাকে ডাকছে সেটা লক্ষ্য করতে চাইলে বুঝলাম ম্যাডাম আসলে মায়াকেই অনুসরণ করে ডাকছিল। অল্প চমকিত হলো মায়া, এক বুক সাহস নিয়ে গেল ম্যামের সামনে। মায়াকে দেখেই ম্যাম তাড়াহুড়োয় প্রশ্ন করে বললেন, কোন ডিপার্টমেন্ট? ম্যামের তাড়াহুড়োয় কথাই বুঝতে মায়াকে ম্যাম সিনিয়র ভাবছেন হয়তো, তাই মিনমিন স্বরে ম্যামকে শুধরিয়ে বলল, ম্যাম, আমি মানবিক ডিপার্টমেন্টের নতুন ছাত্রী, ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ব্যস্ততায় ম্যাম ফের বলল, ও, তার মানে তুমি আমার ছাত্রী। আচ্ছা শোনো, আমার হাতের এই ফাইলসগুলো ফাউন্ডার স্যারের রুমে নিয়ে যাও, সোজা প্রিন্সিপাল স্যারকে দিবে, বলবে সুলতান ম্যাডাম দিয়েছে, কেমন? যাও। মায়া এতক্ষণ না চমকালেও এবার বেশ জড়সড় চমকালো ম্যামের কথায়। ফাউন্ডার স্যারের রুমে যাবে মানে? সেখানে তো এই মুহূর্তে সবাই বসে আছে। মায়ার যাওয়া মানেই নির্ঘাত ভয়। এত বড় বড় মানুষদের মাঝে মায়া ছোট মানুষ হয়ে কেন যাবে? আমার তো এখনই ভয়ে বুক কাঁপছে ডিপ ডিপ করে। এই কাঁপাকাঁপির রোগ নিয়ে সেখানে যাব কিভাবে? কোনো কারণে যদি কাঁপতে কাঁপতে জ্ঞান হারায় সবার সামনে, তো কি লজ্জাজনক ব্যাপার। অজস্র ভয় থাকার পরও ম্যাডামের মুখের উপর না করার সাহস হলো না মায়ার। তাছাড়া ম্যাম যদি মায়াকে বেয়াদব বলে ধমক লাগায়, সেই ভয়ে ম্যাডামের হাত থেকে কাগজপত্রগুলো মায়ার হাতে তুলে দিল। ম্যাডাম তাড়াহুড়ো মায়ার হাত খালি করে ব্যাগ আর ফোনটা নিজের কাছে রাখতে রাখতে বলল, ফাইলসগুলো প্রিন্সিপাল স্যারকে দিয়ে তারপর আমার কাছ থেকে তোমার ব্যাগ আর ফোনটা সংগ্রহ করে নিও। মায়া অসহায়ের মতো মাথা নাড়াতেই ম্যাম দ্রুত পদে চলে গেল অফিস রুমের দিকে। অসহায় মায়া ঠোঁট উল্টিয়ে এক পলক ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকালো। মেয়েটা সত্যি আজকে আমাকে শান্তি দেবে না, এখনো ওয়াশরুমে বসে আছে। প্রচন্ড অস্তিত্বর সঙ্গে ফাউন্ডার স্যার দরজায় কড়া নেড়ে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতেই মায়ার চোখে পড়ল বেশ কয়েকজন মানুষকে। বিশেষ করে অতিথি সবার সবাই এখানেই বসা। তার মানে তারা এখনো স্টেজে ওঠেনি। আমি এই প্রথম কলেজের ফাউন্ডার্সদের সরাসরি দেখলাম। দেখতে সবাই মাশাআল্লাহ, তিনজনেই সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত। ওনাদের সবাইকে দেখে সর্বপ্রথম আমার মাথায় যেটা আসলো সেটা হলো, ওনারা সবাই কি নেতার বংশধর নাকি? কি চাই? মায়া ভরাট গলার প্রিন্সিপাল স্যারের হঠাৎ প্রশ্নে থতমত খেয়ে গেল। প্রচন্ড অস্তিত্বে সিটিয়ে ধীর গলায় বলল, স্যার, আমাকে সুলতানা ম্যাম পাঠিয়েছেন এই ফাইলসগুলো আপনাকে দিতে। ও আচ্ছা, ফাইলগুলো তোমার পিছনে বসে থাকা স্যারকে দাও। সহজ সরল ভাবেই পিছনে ফিরেছিল মায়া। সাহস নিয়ে ফাইলসগুলো এগিয়ে দিয়েছিল লোকটাকে। কিন্তু ইয়াং যুবকের অল্প পরিচিত মুখটা দেখে মুহূর্তেই ঠাই জায়গায় থ মেরে দাঁড়িয়ে পড়ল মায়া। শরীরের মধ্যে তৎক্ষণাৎ হাড় কাঁপানো বিদ্যুৎ বয়ে গেল এমনটা মনে হলো। সেই বিদ্যুতের তেজে তৎক্ষণাৎ মায়ার হাত দুটো কেঁপে উঠল তুমুল গতিতে। এই লোকটাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায়? সে কি আমার পরিচিত কেউ? কই, আমার তো মনে পড়ছে না। মায়ার ধ্যানরতের মাঝে এই লোকটা মায়ার থেকে কাগজগুলো নিচে হাতে তুলে নিল সহজভাবেই। মায়া যে ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সেদিকে উনি এক পলক চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত। মায়াকে সম্পূর্ণ অনাগ্রহ করে হালকা কপাল কুঁচকে কাগজগুলো একের পর এক চেক করে গম্ভীর গলায় বলল, কাগজের সমস্যা আছে, নেম প্লেসের জায়গাগুলোতে ভুল, আব্বু নামের জায়গায় আমার নাম ব্যবহার করেছে সেখানে, এগুলো সংশোধন করতে দ্রুত পাঠান।
বাক্যগুলো শেষ করতে করতে হাত বাড়িয়ে কাগজগুলো পুনরায় মায়ার হাতে তুলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো প্রিন্সিপাল স্যারের দিকে। তখনও লোকটা মায়াকে দেখলো না, হয়তো দেখার প্রয়োজন মনে করছে না তাই। কিন্তু মায়া হ্যাবলা মতো দাঁড়িয়ে ছিল লোকটার দিকে তাকিয়ে থেকে, আসলে মনে করার চেষ্টা করছিল। এই লোকটাকে আমি কোথায় দেখেছি এর আগে? তখনই প্রিন্সিপাল স্যার পুনরায় মায়াকে ডেকে ধ্যানচ্যুত করে বলল। এ মেয়ে শোনো। মায়া অস্বস্তিতে ঘুরে তাকালো স্যারের দিকে। তিনি বারবার এই মেয়ে বলে ডাকতে চাচ্ছে না ফাউন্ডার্সদের সামনে, তাই সহজভাবেই মায়ার নাম জিজ্ঞেস করে বলেন। নাম কি তোমার? মায়া প্রচন্ড অস্বস্তিতে বিনবুন স্বরে বলে, রিক্তা। স্যার শুনতে না পেরে পুনরায় বলল, কি নাম? মায়া হাঁসফাঁস করে বলল, জি স্যার, রিক্তা ইসলাম মায়া। ও আচ্ছা, শোনো মায়া, এই ফাইলগুলো তোমার সুলতানা ম্যাডামকে দিয়ে বলবে দ্রুত ভুলগুলো ঠিক করে এখানে পাঠাতে। পুনরায় যাও। মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আর চোখে তাকালো পাশের লোকটার দিকে। তিনি তখনও মায়াকে দেখলো না পর্যন্ত। লোকটার এই গম্ভীর অ্যাটিটিউডে মায়া বোধ করলো মুহূর্তেই কেন বারবার হ্যাংলার মতো তাকাচ্ছিল লোকটার দিকে তাও বুঝতে পারছে না। শুধু লোকটাকে আমার অল্প পরিচিত মনে হচ্ছে, এর জন্য বারবার তাকাতে হবে? আজব। মায়া, তোমার বাসা কোথায়? কথা শুনে তো মনে হচ্ছে তুমি চট্টগ্রামের মেয়ে, অন্য জেলার নাকি? গম্ভীর লোকটা থেকে দৃষ্টি সরিয়ে তাকালো মায়া বৃদ্ধ বয়স্ক লোকটার মুখের দিকে। কি অমায়িক আদলে হাসি মুখ ওনার। বয়স ৮০-র কাছাকাছি মনে হলেও দেখতে বেশ ফিট অ্যান্ড ফাইন দেখা যাচ্ছে। টাকার গরম বলে কথা, তারা তো এমনই জোয়ান থাকবে তাই না? তাছাড়া বড়লোকদের কি আর বয়স বাড়ে নাকি অহংকারের মতো? তবে এই বয়স্ক লোকটার মুখের আদলে মায়ার অহংকারী ভাবটা চোখে পড়ল না। যেটা পড়লো সেটা হলো স্বচ্ছতা আর শ্রদ্ধার হাসি মুখ। সেই হাসিতে মায়াও অস্তিত্বে হাঁসফাঁস করে মাথা কাত করে সম্মতি দিল। লোকটা মায়ার হ্যাতে বুঝলো মায়া অন্য ডিস্ট্রিক্টের মেয়ে। লোকটা ফের হাসলো, আগ্রহ নিয়ে বলল, কোন জেলার? জি, ব্রাহ্মণবাড়িয়ার। মায়ার কথা শুনে বেশ মজা পেল যেন বয়স্ক লোকটা। তিনি কৌতুক করে সঙ্গে সঙ্গে মায়াকে বলল, বাহ, তুমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, দারুণ তো। তা মায়া, তুমি ঝগড়া টগড়া কেমন পারো? তোমার দক্ষতা কেমন মারামারি নিয়ে? ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে কথা, তোমাকে অবশ্যই সব পারতে হবে, বুঝেছো? এই যে তোমার পিছনে আমার নাতিকে দেখছো, ওর কিন্তু মারামারির মধ্যে বেশ পেটুক মানুষ, মুখ থেকে হাত চলে বেশি। তুমি ওকে হারাতে পারলে বুঝবো না তুমি সত্যি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। কি পারবে? লোকটার মজা কথায় প্রিন্সিপাল স্যার সহ সবাই হেসে উঠল। মায়া প্রচন্ড অস্বস্তিতে হাঁসফাঁস করে মাথা নত মস্তিষ্কের আর চোখে তার নাতির দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। জেকে ধরা লজ্জা আর অস্বস্তিতে নিয়ে কি করবে ভেবে না পেয়ে বোকার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিল, যার অর্থ মায়া পারবে হারাতে। সম্মতি দিতেই আরো লজ্জা পড়ে গেল বৃদ্ধ লোকটির কথায়। সাবাস, এই না হলে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তুমি অবশ্য। বৃদ্ধা লোকটাকে বলতে না দিয়ে গম্ভীর লোকটা তৎক্ষণাৎ মায়ার উদ্দেশ্যে বলল, আউট। মায়া চমকে তাকালো পিছনে। লোকটা যে তাকে উদ্দেশ্য করে কথা বলল সেটা বেশ বুঝতে পারলো। আমাকে আউট বলছে, কিন্তু কেন? আমি কি ইচ্ছে করে এখানে দাঁড়িয়েছি নাকি? ওনার দাদা জানতো আমাকে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে আমাকে লোকটা এত মানুষের সামনে অপমান করছে কেন? কি করেছি আমি? রিদ, বিহেভ ইয়োর সেলফ। এতক্ষণে বুঝলাম লোকটার নাম রিদ, আর বয়স্ক লোকটা ওনার দাদা ভাই। নাম জানি না, তবে বেশ শক্ত গলায় রিদ নামক লোকটাকে শাসাতে চাইল। কিন্তু ততক্ষণে লজ্জা আর অপমানে মায়ার চোখে জল চলে আসার উপক্রম হলো। রিদ নামক লোকটা ওনার দাদা ভাইয়ের কথা আবারও উপেক্ষা করে ফের আগের ন্যায় মায়াকে উদ্দেশ্য করে বলল, আই সে গেট আউট। মায়া আর দাঁড়ালো না। অপমানে বিনীতের সহিত ছলো প্রিন্সিপাল স্যারকে বলে চলে আসতে চাইলো। দরজা অবধি গিয়ে হঠাৎই কি মনে করে পেছন ফিরে আবারও তাকালো অল্প করে। সাথে সাথে চোখাচোখি হলো দুজনার। উনি তখনও মায়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ওনার দৃষ্টিতে স্পষ্ট সন্দেহের ঘোর ছিল, কিন্তু কিসের এত সন্দেহ ছিল তা মায়া জানে না। তবে লোকটার অপমানটা মায়ার বেশ গায়ে লেগে উঠল।
ফাউন্ডার স্যার কক্ষ থেকে বের হয়েই হালকা ফুপিয়ে উঠল কান্নায়। বেশ লজ্জা পেয়েছিল এতগুলো অপরিচিত মানুষের সামনে মায়ার সেদিন। সেই লজ্জা ছুটে বেশ করে কাঁদতে ইচ্ছে করছিল মায়ার। তারপরও নিজেকে সংযম করে ম্যামকে কাগজপত্রগুলো দিয়ে চলে আসলো বোকার মতো, নিজের ব্যাগ আর ফোন না নিয়ে। অপমানের লজ্জাটা এত বেশি লাগছিল যে মনেই ছিল না মায়ার ব্যাগগুলো ম্যামের কাছে থেকে নিতে হবে। কাঠফাটা তপ্ত দুপুরের রোদের অতিষ্ঠ ধরনী প্রহর তাপে যখন সূর্যটা মাথার উপর থাকে তখন মানুষ অবস্থা প্রায় সিদ্ধ আলুর মতন হয়। মায়ার অবস্থাটাও ঠিক সিদ্ধ আলুর মতন হয়েছে। এই যে যারা মাঠে চেয়ার পেতে বসে আছে, শুধুমাত্র তাদের অবস্থাটাই সিদ্ধ আলুর মতন হয়েছে। আমার একা অবস্থা নয়, বরং অনুষ্ঠানে উপস্থিত প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীর অবস্থা এই মুহূর্তে সিদ্ধ আলুর মতন। প্রতিটা মানুষই কেমন ঘেমে ঘুমে চাটা অবস্থা। উফ, বাকিরা সবাই ভালোই আছে। স্টেজের বিশেষ অতিথিবৃন্দের জন্য বিশেষ যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা তোড়জোড়ভাবে করা থাকলেও মাঠে আসনে বসা শিক্ষার্থীবৃন্দের জন্য তেমন একটা যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা ছিল না। যাও গুটি কয়েকটি ফ্যান রয়েছে, সেগুলো বেশ দূরে দূরে সেট করা, যার ফলে এই যান্ত্রিক ফ্যানের বাতাস যে কোথায় কার গায়ে লাগছে আল্লাহই জানে। আর এদিকে এই অতিষ্ঠ গরমে এবার সত্যিই মেজাজ খারাপ হয়েছে আমার। গরমে আমি সব সহ্য করতে পারি, কিন্তু পায়ের জ্বালা পোড়া সহ্য হয় না একদমই। বলতে গেলে প্রচন্ড গরমে মায়ার বডিতে তেমন সমস্যা হয় না, কিন্তু পায়ে ভীষণ রকমের জ্বালা পোড়ার সমস্যা হয়, যা এখনো হচ্ছে। খোলা মাঠের মঞ্চে পিছনের সারিতে প্রথম চেয়ারটাতে বসেছিল মায়া, তার সাথে জুইয়ের সাথে তাদের চট্টগ্রাম একটা নতুন বান্ধবী বসেছিল, নাম শ্রেয়া। তিনজনের হাতে একটা করে রজনীগন্ধা ডালার সাথে গোলাপ ফুল বাঁধা তোড়া ছিল। অন্য হাতে ছিল খাতার শক্তপোক্ত উপরের কার্ভার পেজটা, যেটা দিয়ে নিজেদের অনবরত বাতাস করছিল গরম থেকে বাঁচার জন্য। আর স্টেজে বসা অতিথিবৃন্দের একের পর এক ভাষণ শুনে শেষ করছে। শরীরে গরম আর পেটে ক্ষুধা থাকতে মানবতার ভাষণে যতটা মনোযোগী হওয়া যায়, মায়া ঠিক এই মুহূর্তে ততটাই মনোযোগী ছিল সংশ্লিষ্ট ভাষণে, যার জন্যে প্রায় ঘাড় এদিক সেদিকে ঘুরিয়ে রাস্তা খুঁজছিলেন এখান থেকে উঠে যাওয়ার। মায়ার চেষ্টা বরাবরই ব্যর্থ হচ্ছিল চারপাশে সিনিয়রের প্রহরদারির জন্য। ব্যর্থতা আর অমনোযোগিতায় ফের চোখ ঘোরালো স্টেজের দিকে। সারিবদ্ধভাবে সকলেই বসা সেখানে। বিশেষ অতিথিবৃন্দরাও রয়েছে সেখানে। প্রিন্সিপাল স্যার আরাফ খান, নিহাল খান, রিদ খান সবাই আছে একের পর এক বসা অবস্থায়। ইতিমধ্যেই মায়া সবার নামটাও জেনে নিয়েছে শ্রেয়ার থেকে। যেহেতু শ্রেয়া চট্টগ্রামের মেয়ে, তাই চট্টগ্রামের মানুষের খবর ওর ভালো জানা। তবে সবচাইতে বেশি যেটা মায়ার নজর কেড়েছে সেটা হলো রিদ খানের পরিবার নাকি বংশগত সূত্রে তারা চট্টগ্রামবাসী, আর পারিবারিকভাবে অর্ধেক পরিবার নাকি রিদ খানের সাথে ঢাকা থাকে, আর বাকি অর্ধেক পরিবার নাকি চট্টগ্রাম শহরে থাকে নিহাল খানের সঙ্গে।